আজকের নিবেদন মণিমা সরকারের লেখা গল্প এবার জিতবো বলেই। পাত্রপক্ষের সামনে আবার বুক ফুলিয়ে বলতে যেও না আমি ক্রিকেটার হতে চাই। এই বয়সেও আমি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখি। আলমারি থেকে নিজের একটা শাড়ি বিছানায় রেখে বলল রুমা। পরপর আসা প্রত্যেকটি সম্বন্ধ ঘুরে যাওয়ার কারণে ভেঙে পড়েছে রুমা। প্রথমে সব ঠিকই থাকে, ছেলেপক্ষ মেয়ে পছন্দ করে বিয়ের পাকা কথা বলে যায় এবং পরে ফোন করে জানায় তারা বিয়েটা করাতে পারবে না। কখনো পণ বেশি চাই, কখনো বলে মেয়ে পছন্দ হয়নি, কখনো বলে মেয়ের সম্পর্কে খারাপ কিছু শুনেছে। এই সাধের জামা প্যান্ট খুলে শাড়িটা পরে নে। মা বাবার কথা একবার মাথায় রাখিস, ছোট বোনটা আছে, তাকেও তো বিয়ে দিতে হবে নাকি। বিছানায় বসে পড়ল রুমা। মায়ের কণ্ঠে আজ শাসনের বদলে অনুরোধের চিহ্ন প্রকট। অনেক আগেই জয়িতা বুঝতে পেরেছে তার ইচ্ছের গুরুত্ব তার পরিবার কখনোই দেবে না। এই গ্রাম্য পরিবেশে কখনোই তাকে লক্ষ্য পূরণে এগিয়ে যেতে দেবে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের স্বপ্ন দেখতে নেই, তার মধ্যে যদি বিবাহযোগ্য মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। মা কেন জোর করছো আমাকে বিয়ের জন্য? যেই টাকা ছেলেপক্ষের আপ্যায়নে শেষ করছো, সেই টাকা যদি আমার পেছনে খরচ করতে তাহলে আজ আমি স্টেট লেভেলে খেলতাম। জানালার দিকে তাকিয়ে বলল জয়িতা। তুমি কি বুঝবে? গেঞ্জি প্যান্ট পরে ব্যাট বল নিয়ে যখন মাঠে গিয়ে ছেলেপিলের সাথে খেলো তখন কত মানুষ আমাদের কত কথা শোনায়, সে বিষয়ে ধারণা আছে তোমার? রুমা তেড়ে গেল মেয়ের দিকে। যাই বলো না কেন আমি জিতবই একদিন। আর বললে না ছেলেদের সাথে খেলার কথা, মেয়েরা তো কেউ খেলছে না, তাই বাধ্য হয়ে ছেলেদের সাথেই খেলতে হচ্ছে। আর তোমাদের সাধে চুড়িদার পরে দৌড়তে অসুবিধা হয়। খেলতে হবে কেন? অন্যের বাড়ির মেয়েকে দেখে টিউশন পড়িয়ে সোনার গয়না বানায়, আর আমার মেয়ে টিউশন পড়িয়ে ব্যাট বল কেনে। আহ মা, আমার একটা স্বপ্ন আছে যেটা পূরণ করার জন্য প্র্যাকটিস দরকার। তোমরা আমাকে সাহায্য করতে যদি না পারো তাহলে আটকিও না। গ্রামের মানুষ ছিছি করে, এত বড় মেয়ে ছেলেদের সাথে খেলতে যায়, কে জানে কার মনে কি আছে। এই সম্বন্ধটাও যদি তোর কারণে ঘুরে যায় তাহলে আমি গলায় দড়ি দেব। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেল রুমা। জয়িতা জানালার পাশ থেকে এসে বিছানায় বসল। মায়ের দেওয়া শাড়িটা হাতে তুলে নিতেই জল চলে এলো চোখে। ছোটবেলা থেকেই পাশের বাড়িতে সাদা কালো টিভিতে ক্রিকেট ম্যাচ দেখে দেখে ঠিক করেছিল ক্রিকেটার হবে। পাড়ার ছেলেরা যখনই বাঁশের উইকেট লাগিয়ে ক্রিকেট খেলতো জয়িতাও পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো, দাদাদের রিকোয়েস্ট করতো। কিন্তু মেয়ে বলে কেউ খেলায় নিত না, তবুও দাঁড়িয়েই থাকতো জয়িতা। এভাবে কয়েকদিন যাওয়ার পর দলের লিডারের সাথে কন্ট্যাক্ট হয়, প্রত্যেকটা ম্যাচের শেষে জয়িতাকে 5 মিনিটের জন্য ব্যাটিং করতে দেওয়া হবে। পরিবর্তে ম্যাচ চলাকালীন বল যেখানেই পড়ুক জয়িতাকেই খুঁজে এনে দিতে হবে। শর্তে রাজি হয়ে যায় জয়িতা। সারাক্ষণ বলের পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে যায়, তবুও ছোটে সেই 5 মিনিটের জন্য। প্রত্যেক দিন এভাবেই খেলতে খেলতে ব্যাটিংটা ভালোই শিখে যায় জয়িতা। তাকে দলে নিয়ে নেওয়া হয় এবং কিছুদিনের মধ্যেই পাড়ার দলের সব থেকে ভালো ব্যাটসম্যান হয়ে যায়। এভাবেই খেলতে খেলতে সে দলের লিডার হয়ে যায়। ধীরে ধীরে জয়িতা বড় হতে থাকে আর শুরু হয় পরিবারের চাপ। মাঠে যাওয়া বন্ধ করে দেয় বাড়ির লোক। ক্রিকেটার হওয়ার সম্ভাবনা নেই জেনেও আশা ছাড়ে না। লুকিয়ে লুকিয়েই মাঠে যায় জয়িতা। ছেলেপক্ষ বাড়িতে এসেছে কিছুক্ষণ আগেই। জয়িতার মা বাবা তাদের আপ্যায়নে ব্যস্ত ছিল। আগে একবার এনাদের পরিবার থেকে দেখে গেছে, আজ আবার এসেছেন। মায়ের কথা মতো পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে রইল জয়িতা। যদিও এই প্রথা বরাবরই অপছন্দের তার। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে পুতুলের মতো বসে থাকাকে কোনোদিনই কোনো দিক থেকে যুক্তিযুক্ত মনে হয়নি জয়িতার। দুপক্ষ একে অপরকে দেখে বিচার বিবেচনা করে দুই পক্ষের একে অপরকে পছন্দ হলে বিয়ের কথা পাকা হয়। তাহলে সব ক্ষেত্রেই বরাবরই মেয়ে পক্ষকে কেন মাথা নত করে থাকতে হয় তা আজও বুঝে উঠতে পারল না জয়িতা।
তা মা, ঘরের কাজকর্ম কিছু জানো? সামনে বসে থাকা মধ্যবয়স্কা এক মহিলা পান চিবুতে চিবুতে চিরাচরিত প্রশ্ন ছুঁড়ে দিল জয়িতার দিকে। ইনি নীলিমা, ছেলের মা। জয়িতা সামান্য মাথা উঁচু করে মহিলার বদন চাক্ষুষ করার চেষ্টা করে মাথা নামিয়ে নিল। তুমি কোনো অপরাধী না, তাই মাথা নিচু করে থাকতে হবে না, মাথা তুলেই বসো। নীলিমার কথায় মাথা তুলল জয়িতা। হিটলার মার্কা মহিলার পাশে বসে তার স্বামী আর ছেলে। দেখেই মনে হলো দুজনেই ওই মহিলাকে সামলে চলেন। এই মহিলা যদি শাশুড়ি হন তাহলে জীবন আমার ধনেপাতা হয়ে যাবে, মনে মনে বলল। তারপর ছোট্ট করে বলল, পারি। তা বলছি, রান্নাবান্না, বাসন মাজা, ঘর মোছা, ঘরের কাজকর্ম সবই পারো তো? মহিলার কথা শুনে তেলে বেগুনে জ্বলে গেল জয়িতা। হিটলার মহিলা ছেলের হবু বউ দেখতে এসেছে নাকি বাড়ির কাজের লোক খুঁজতে এসেছে, সেটাই ভাবতে লাগলো। হ্যাঁ হ্যাঁ দিদি, আমাদের জয়ী সব পারে। যতটুকু আমার পক্ষে সম্ভব শিখিয়ে নিয়েছি। যদি কিছু বাকি থাকে আপনি শিখিয়ে নেবেন। রুমা নীলিমাকে উদ্দেশ্য করে বলল, তা মা, গ্রাজুয়েশনের পর আর পড়লে না কেন? পড়াশোনা করতে কি ভালো লাগে না? আর সহ্য করতে পারছে না জয়িতা। বড্ড অসহ্য লাগছে এই মহিলাকে। তার থেকে বেশি অসহ্য লাগছে পাশে বসে থাকা পাত্রকে। আসার পর থেকে একটুও কথা বলেনি সে। বোবা কিনা কে জানে। দেখতেই পারছেন আমাদের আর্থিক অবস্থা বেশি ভালো না। দুই মেয়ের একসাথে পড়াশোনা করানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে বড় মেয়েকে গ্রাজুয়েশনের পর পড়া বন্ধ করে দিয়েছি। জয়িতার বাবা জবাব দিল, আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না। আমিও গরিব ঘরের মেয়ে। আমার স্বামীরও তেমন বিষয় সম্পত্তি ছিল না। কষ্ট করে ছেলেকে বড় করেছি। ছেলে ভালো মাইনে চাকরি করছে। ভগবানের কৃপায় এখন অবস্থা ফিরেছে। আপনারা মেয়েকে পড়াতে পারতেন। মেয়ে একবার দাঁড়িয়ে গেলে তাহলেই তো অভাব কেটে যেত। হিটলার মহিলাকে এতক্ষণে বিবেচক হিসেবে মনে হলো জয়িতার। জয়িতার বাবা মা সবাই চুপ করে গেল। তা মা, ফেসবুকে তো ছবিগুলো ভালোই দাও। ছবির উপরে লেখাগুলো বেশ সুন্দর সুন্দর। ফেসবুকে তুমি লিখেছ ক্রিকেট লাভার। তা তুমি কি ক্রিকেট প্রেমী? ভালোবাসো ক্রিকেট? বুড়ি এই বয়সে ফেসবুকও করে? মনে মনে হাসল জয়িতা। অ্যাকচুয়ালি আমি মাকে আমার অ্যাকাউন্ট থেকে ফেসবুকে আপনার প্রোফাইল দেখিয়েছি। এখানে আসার আগে আপনার নাম অ্যান্ড ডিটেলস জানতে পেরেছিলাম মায়ের থেকে। তাই সোশ্যাল সাইটে খুঁজে পেতে বেশিক্ষণ লাগেনি। ছেলেকে বোবা ভেবেছিল জয়িতা। সেই ভাবনায় জল ঢেলে মুখ খুলল পাত্র। ওই বাড়ির সবাই মিলে একটু আধটু দেখে আর কি, রমা বলল। আসার সময় আমাদের গাড়িটা আপনাদের পাড়ার মোড়ে খারাপ হয়েছিল। সারাতে কিছুটা সময় লাগায় পাশেই এক বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকেই জানতে পারলাম আপনাদের মেয়ে নাকি বিকেল হলেই ব্যাট বল নিয়ে পাড়ার মাঠে গিয়ে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে, গল্প করে। নীলিমার কথা শুনে রুমার ভেতরটা কেঁপে উঠল। আগেরগুলোর মতো এই সম্বন্ধটাও এবার ভেঙে যাবে এই ভয়ে গুটিয়ে গেল রুমা। সেরকম না, মাঝে সাঝে যায় আর কি। ছোট ছোট ছেলেগুলোর সাথে খেলে আর কি, রুমার বাবা বলল। তা মা, তুমি বলো দেখি, এই বয়সে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে মাঠে যাও কি মনে করে? প্র্যাকটিস করতে? সত্যিই কি খেলতে চাও? নীলিমা জিজ্ঞেস করল। কথাটা শুনে ভেতরে ভেতরে রেগে গেল জয়িতা। কি মনে করে যাই মানে? কি বলতে চায় মহিলা? দাঁতে দাঁত চেপে ধরল জয়িতা। আসলে আমার ছোটবেলা থেকেই শখ ক্রিকেটার হব, তাই মাঠে খেলতে যাই। মেয়েরা তো কেউ খেলে না, তাই ছেলেদের সাথে খেলতে হয়। মায়ের ইশারা তোয়াক্কা না করেই বলে ফেলল জয়িতা। তা যদি খেলতেই চাও, ক্রিকেটারই হতে চাও, তাহলে বিয়ে করছো কেন? বিয়ে পরে করবে, আগে স্বপ্ন পূরণ করো। এখনো সময় আছে। মেয়েদের সফলতার সামনে বাধা হয়ে দাঁড়াবে অনেক কিছুই। সেই বাধাগুলোকে পেরিয়ে এগিয়ে যেতে হবে।
নীলিমার কথা শুনে দাঁতের চোয়াল আলগা করল জয়িতা। জানো মা, আমিও ভালোই দৌড়তে পারতাম। নেশা ছিল দৌড়ানোর। যেখানে সেখানে দৌড়াতাম। অনেকগুলো মেডেলও জিতেছিলাম। যখনই স্টেট লেভেলে খেলতে যাব তখনই বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল। শ্বশুরবাড়িতে সংসারের হাল ধরতে ভুলে গেলাম সব কিছু। মাঝে না ছুটে সংসার, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ির পেছনে ছুটতে আরম্ভ করলাম। এভাবেই দৌড়নোর নেশা কখন যে পানের নেশায় বদলে গেল বুঝতেই পারলাম না। মায়ের কথায় হেসে ফেলল ছেলে, কিন্তু নীলিমার মুখটা কেমন শুকিয়ে গেল। চোখের কোণায় জল। জয়িতাও কেমন যেন ভারাক্রান্ত হয়ে গেল। নীলিমার হেরে যাওয়ার কষ্টটা খুব ভালো করেই উপলব্ধি করল সে। আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের আবার স্বপ্ন বলে কিছু আছে নাকি? মেয়ে মাঠে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে যাওয়ায় পাড়ার মানুষের কত কথাই না শুনতে হয় আমাদের। পাড়ার মাঠে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলার কারণেই আজ অবধি সব সম্বন্ধগুলো ঘুরে যায়। বুঝতেই পারছেন গ্রামের মানুষের চিন্তা ভাবনা কেমন হয়। তাছাড়া আমাদের মেয়েকে ক্রিকেটার বানানোর মতো সামর্থ্য বা সাহস আমাদের নেই। জয়িতার মা কথাগুলো বলল, এসব কথা ছাড়ুন। আপনাদের মেয়েকে আগেই পছন্দ হয়েছে আমাদের। ছেলেরও পছন্দ হয়েছে মেয়েকে। আর পাড়ার মানুষ কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না। এবার আপনাদের সম্মতি থাকলে আমরা বিয়ের ব্যবস্থা করব। ছেলের বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনারা ব্যবস্থা করুন বিয়ের। আপনাদের বাড়িতে মেয়ে দেওয়া তো সৌভাগ্যের ব্যাপার। আর নারায়ণের মতো এই ছেলেকে যে কেউ পছন্দ করবে। হাসি হাসি মুখ করে বলল জয়িতার বাবা। তাহলে দেনা পাওনার ব্যাপারটা? রুমা আস্তে করে বলল, আরে আরে, এসব আপনি কি বলছেন? দেনা পাওনার কোনো রকম দরকার নেই। ছেলের বাবা বলল, কে বলেছে দরকার নেই? আমার একমাত্র ছেলে, দেনা পাওনা তো আছেই। স্মৃতিচারণায় চোখের কোণে জল চলে আসা জলটা মুছে নীলিমা বলল। নীলিমাকে কিছুক্ষণের জন্য ভালো মনের মানুষ মনে হলো। দেনা পাওনার কথা শুনে মহিলাকে আবার আগের জায়গায় বসালো জয়িতা। হিটলার মহিলা, ডাইনি, শাকচুন্নি, দজ্জাল বলে গালাগালি শুরু করলো মনে মনে। কি দিতে হবে? জয়িতার বাবা জিজ্ঞাসা করলো। পাড়ার মানুষ কি বলল সেসবে তোয়াক্কা না করে কাল থেকেই মেয়ের প্র্যাকটিস শুরু করতে হবে। প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেব আমি। যদি রাজি থাকেন তাহলে ছেলে বিয়ে করবে, নয়তো না। কথাটা শুনে মহিলার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল জয়িতা। আমরা রাজি এই বিয়েতে, আমাদের কোনো আপত্তি নেই। রুমার চোখের কোণে জল চলে এলো। আমার শাশুড়ির সঙ্গে আমি পেরে উঠতে পারিনি তো কি হয়েছে? এবার আমি নিজে শাশুড়ি হয়ে জিতে দেখাবো। বিয়ের পরদিন থেকেই আমি নিজে থেকে কোচিংয়ের ব্যবস্থা করব। আমি যা পারিনি তা আমার মেয়ে করে দেখাবে। কিরে মেয়ে, পারবি না? জয়ী তার দু চোখ জলে ভরে গেল। এতটা ভরসা কখনো সে নিজেকে নিজেই দেয়নি যতটা ভরসা নীলিমার থেকে পেল। সবাই নিশ্চুপ। নীলিমার ছেলে স্বামী দুজনের মুখেই তৃপ্তির মৃদু হাসি। রুমা সবাইকে মিষ্টিমুখ করালো। জয়িতা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কী রে মেয়ে, কি হয়েছে? আমার ছেলেকে পছন্দ হয়নি নাকি আমাকে পছন্দ হয়নি? কোনটা? এবার জিতবো বলেই তো তোকে ঘরে তুলতে চাইছি। জয়িতার পাশে এসে বসে কথাটা বলল নীলিমা। জয়িতা একবার নীলিমার মুখের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।